যিনি আমাদের পাঠিয়েছেন তিনি আজকে এই মুহূর্তে আমাদের সাথে নেই, বাট তিনি আমাদের ঘটনাটা পাঠিয়েছেন এবং সেই ঘটনাটা আমরা পড়ে ফেলতে চাই। আর যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে রিশা নাজনীন, আর তিনি এই ঘটনাটি পাঠিয়েছেন মিরপুর, ঢাকা থেকে। আমরা তার ঘটনাটি পড়ে ফেলতে চাচ্ছি এবং লিখছেন রিশা নাজনীন। এই ঘটনাটি আমার এক বন্ধুর কাছ থেকে শোনা। ঘটনাটি ঘটেছিল আমার বন্ধুর এক বড় বোনের সাথে। আমি ওর ভাষায় ঘটনাটি আপনাদের বলছি। আমার আপুর বয়স তখন 7 কিংবা 8। তখন তারা একটি মফস্বল টাইপের জায়গায় থাকতো। আপুর একটি প্রিয় কাজ ছিল যে ছায়ার সাথে খেলা করা। তখনকার সময় হলুদ রঙের 20 পাওয়ারের বাল্বগুলো চালু ছিল। বাল্বের আলো যখন দেয়ালের গায়ে পড়ত, আপু তখন হাত দিয়ে বিভিন্ন রকমের ছায়ার প্রতিকৃতি বানিয়ে খেলা করতেন। কিন্তু আপুর পরিবারের অন্য সবাই আপুকে এটি নিয়ে বকা দিত, কারণ তখনকার মানুষের একটি বিশ্বাস ছিল যে ছায়া নিয়ে খেলা করলে অসুখ হয়। যাই হোক, একদিন রাতের বেলা আপুর ঘুম ভেঙে যায়। সে উঠে বসে। তখন বাড়ির বাকি সবাই ঘুমাচ্ছিল। সে দেখে দেয়ালে একটি লোকের আকৃতির ছায়া দেয়ালের এক প্রান্ত হতে আর এক প্রান্ত ছুটোছুটি করছে। আপুর ছায়া জিনিসটা খুবই প্রিয় ছিল, তাই আপু এটিকে প্যারানরমাল কোনো কিছু মনে করেনি, বরং সে আরো মজা পেয়েছিল এবং সে ওই ছায়াটার সাথে খেলা শুরু করে। প্রায় প্রতি রাতেই একই সময় তার ঘুম ভেঙে যেত এবং সেই ছায়াটি আসতো এবং তিনি সেই ছায়াটির সাথে খেলা করতেন। তিনি এ সম্পর্কে বাসার কাউকে কিছু বলেন না, ভাবেন যে বললে সবাই তাকে বকা দেবে। আর কিছুদিন পর তার বাবার ট্রান্সফার হয়ে যায়, ফলে তারা ঢাকায় চলে আসে। আর এরপর থেকে কিছু বছর কেটে যায়। আপুর প্রায় ঘটনাটিকে ভুলে যাবার জন্য সেটা যথেষ্ট ছিল এবং তিনি একসময় সেই ঘটনাটি ভুলে যান। একদিন তার এই ঘটনাটির কথা মনে পড়ে, কিন্তু সে এই ঘটনার কোনো ব্যাখ্যা খুঁজে পায় না। তবে যেহেতু ছোটবেলায় ঘটেছিল, তাই তিনি এই নিয়ে খুব একটা মাথা ঘামান না। কিন্তু এর কয়েকদিন পর ঘটে আসল ঘটনা। তিনি একদিন রাতে তার রুমে একা ঘুমিয়েছিলেন। তার বিছানার সাথে লাগানো একটি জানালা ছিল। তিনি তখন জানালার দিকে মুখ করে ঘুমিয়েছিলেন। রাত তখন প্রায় 3:30। হঠাৎ তার ঘুম ভেঙে যায় এবং সেই ঘুম ভেঙে যায় অদ্ভুত এক ধরনের শব্দে। শব্দটা ছিল তার রুমের জানালা খোলা, তার রুমের জানালা খোলার ক্যাঁচ ক্যাঁচ শব্দ, যেন ধীরে ধীরে কেউ রুমের জানালা খুলে দিচ্ছে। তিনি অনেক ভয় পেয়ে যান। মনে সাহস জুগিয়ে তিনি চোখ খুললেন। দেখতে পান একজন লোকের ছায়া, ঠিক যেমনটি তিনি ছোটবেলায় দেখেছিলেন। তিনি ভয়ে চোখ বন্ধ করে ফেলেন এবং ভয় কাটানোর জন্য নিজেকে বিশ্বাস করান এবং বিশ্বাস করতে চেষ্টা করেন যে কেবল তিনি যা দেখছেন সেটা তার হ্যালুসিনেশন। কিন্তু তারপর তিনি অনুভব করলেন যে তার শরীরের ওপর দিয়ে একটি গরম বাতাস বয়ে গেল। আর এরপর তিনি স্পষ্ট শুনতে পান যে অপোজিটে রাখা একটা টেবিলের ওপর জগ থেকে গ্লাস এবং গ্লাসে পানি ঢালার শব্দ হচ্ছে। জগ থেকে গ্লাসে পানি ঢালার শব্দ হচ্ছে। এখন বোধহয় তার মনকে বুঝে দেবার মতো কিছুই নেই। তিনি মনে মনে দোয়া দুরূদ পড়তে লাগলেন। তখন প্রায় ফজরের আজান হচ্ছে এবং আজান হয়ে আসছে। এরপর তিনি ফিল করলেন তার পায়ের উপর কিছু একটা বসলো। তিনি নড়তে চাইলেন, কিন্তু নড়তে পারলেন না। বুঝতে পারলেন তাকে বোধহয় বোবায় ধরেছে বা এরকম কিছু একটা হবে। এবং তার পায়ের ওপর বসা জিনিসটা তার পায়ের ওপর আরো জোরে ভর দিতে লাগলো। তিনি প্রচন্ড ব্যথা পাচ্ছিলেন। ব্যথায় তিনি চিৎকার দিতে চাচ্ছিলেন, কিন্তু পারছিলেন না। এরপর ফজরের আজান শুরু হলো। তিনি যেন শরীরে বল পেলেন। তিনি চিৎকার করে উঠে বসলেন। তখন তার পায়ে প্রচন্ড ব্যথা। পরদিন আমি আপুর বাসায় যাই। গিয়ে দেখি আপু হাঁটতে পারছে না। আপুর পা নীল হয়ে ফুলে আছে। আমি জানি না এর ব্যাখ্যা কি। ঘটনাটি আমার কাছে অনেক ইন্টারেস্টিং লেগেছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদেরকে যে ঘটনাটি পাঠাচ্ছেন তার নাম হচ্ছে অর্ণব। তিনি থাকেন ধানমন্ডিতে এবং তিনি লিখছেন, হ্যালো, আমার নাম অর্ণব, আমি ধানমন্ডিতে থাকি। কথা না বাড়িয়ে আমি স্ট্রেইট ঘটনায় চলে যাই।
2000-এর দিকে আমাদের স্কুল থেকে একটা ফিল্ড ট্রিপ অর্গানাইজ করা হয় এবং আমার একটু লেট হওয়ার কারণে আমি বাসটা মিস করি। আমার মন খারাপ দেখে ড্রাইভার আঙ্কেল বলে যে উনি আমাকে বাসের আগেই আমাদের ফিল্ড ট্রিপের জায়গায় নিয়ে যাবে। ড্রাইভার আঙ্কেল রাস্তাঘাট ভালোই একটা আইডিয়া আছে তার, কারণ উনি 20 বছর ধরে ঢাকা শহরে গাড়ি চালান। তো আমি আর আঙ্কেল গাড়ি দিয়ে যেতে লাগলাম। তখন বাজে আনুমানিক সকাল 9টা। গাড়িতে আমি আর আমার আঙ্কেল ছাড়া কেউ ছিল না। আমাদের ফিল্ড ট্রিপ ছিল আশুলিয়ার একটি পিকনিক স্পটে। আমরা যাচ্ছি, প্রায় মনে হচ্ছিল যে 4 ঘন্টা হয়ে গেছে, কিন্তু ঘড়ির টাইম দেখে মনে হয় 1 মিনিট। আমরা যখন যাওয়া শুরু করি তখন ওয়েদারটা খুবই ক্লিয়ার ছিল এবং বেশ সানি একটা ওয়েদার, কিন্তু হঠাৎ করে দেখি যে ওয়েদারটা ভয়ানক রূপ ধারণ করলো এবং সেটা পরিবর্তিত হয়ে গেল। আমরা দেখলাম যে আমাদের ওপরে আকাশ কালো হয়ে আসলো। মনে হচ্ছে এখনই ঝমঝমিয়ে বৃষ্টি পড়বে। কয়েক মিনিট পরে অনেক জোরে একটা বৃষ্টি নামলো। মনে হয়েছিল কেউ বালতি দিয়ে ঢেলে দিচ্ছে পানিগুলো একেবারে। হঠাৎ দেখি আমার ড্রাইভার আঙ্কেল রাস্তা চিনছে না। আমি জিজ্ঞেস করলাম, আঙ্কেল কি হয়েছে, আর কতক্ষণ লাগবে? উনি আমাকে বলল, ভাইয়া কোথায় যে আসলাম কিছুই বুঝতে পারছি না। বাইরে তখনও ঝমঝম করে বৃষ্টি। কিছুক্ষণ পর হঠাৎ করে বৃষ্টি থেমে যায় এবং চারপাশে ঘন জঙ্গল। মজার ব্যাপার হলো আমাদের দুজনের হাতের ঘড়ির কাঁটা 9টা বেজে আছে, ঘড়ির কাঁটাতে 9টা বেজে আছে। তখনও তেমন কিছু একটা মনে না করে আঙ্কেল গাড়ি স্টার্ট দেয়, কিন্তু গাড়ি আর স্টার্ট নিচ্ছে না। তখন আঙ্কেল বের হয়ে বনেট খুলে দেখতে লাগলো। হঠাৎ আমার গাড়ির সামনে থেকে চিৎকার। আমি ভয়ে আঙ্কেলকে ডাক দিলাম, কোনো সাড়া পেলাম না। এরপর কিছুক্ষণ পর আবার ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। এত বৃষ্টি কিছুই দেখা যাচ্ছিল না। আমি অনেক সাহস করে গাড়ি দরজা খুলে বের হলাম। আস্তে আস্তে গাড়ির সামনে যাই এবং গিয়ে দেখি আঙ্কেল ওখানে সেন্সলেস হয়ে পড়ে আছে আর বৃষ্টিতে ভিজছে। ঠিক তখনই আমার চোখে যা দেখলাম এবং যা ঘটলো ওইটা আমি কল্পনাও করি নাই, আর আমার লাইফে এমন জিনিস দেখিও নাই, দেখতেও চাই না। আমি দেখলাম যে একটা বড় তাল গাছের ওপর একটা বড় প্রায় 7-8 ফিট লম্বা একটা ফিগার দাঁড়িয়ে আছে এবং ওই পুরা ফিগারটাই আগুনের গোলা। এই ঘন বৃষ্টিতে যে কোনো আগুন নিভে যাওয়ার কথা, কিন্তু ওই জিনিসটা, ওই আগুনগুলো যেন আরো জল করে জ্বলছিল। আমি এই দেখে সেন্সলেস হই নাই। এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। আমি দেখলাম বৃষ্টির মধ্যে ওই আগুনের ফিগারটা আকাশের ওপরে ভাসছে এবং ভেসে ভেসে আমার দিকে আসছে এবং একটা অদ্ভুত হাসি দিয়ে আমার দিকে হাত বাড়িয়ে দিয়েছে। এইটা দেখে আমি আর নিজেকে সামলাতে পারলাম না এবং আমি ওখানেই সেন্সলেস হয়ে গেলাম। এরপরে আমার জ্ঞান ফিরলে আমি দেখি যে আমার বাসায় আমি। পরে সবাই বলল যে আমাকে কাকরাইলের একটা জায়গায় কোনো একটা বাসার ছাদে উল্টা মাথা নিচে পা, অর্থাৎ মাথা নিচে এবং পা ওপরে এই অবস্থায় শুয়ে থাকতে পাওয়া যায়। ড্রাইভার আঙ্কেলকে কাকরাইলের আরেকটা বাসায় পাওয়া যায় এবং সে জানে না যে কিভাবে সে কাকরাইলে আসলো। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, অনেক পরে আমাদের গাড়িটা সুন্দর মতন আমাদের ফিল্ড ট্রিপের জায়গায় পার্ক করা অবস্থায় পাওয়া যায় এবং এটা শুধু আমার না, আমার ড্রাইভারের, আমিও এই একই এক্সপেরিয়েন্সটা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি পড়ে শোনালাম। আসলে ঘটনাটা বেশ অদ্ভুত। দুজনকে কাকরাইলের 2 ছাদে পাওয়া গেল, গাড়িটাকে পাওয়া গেল সেই পিকনিক স্পটে খুব সুন্দরভাবে পার্ক করা অবস্থায়। এই ছিল ঘটনা। আমি রেনেসা বলছি। হ্যালো লিসেনার্স, আমি রেনেসা বলছি, এসেছি যাত্রাবাড়ি থেকে। রাসেল ভাই, ফার্স্টে আমি আমার মাকে থ্যাঙ্কস জানাতে চাচ্ছি, কারণ ওনার কাছ থেকেই আমি স্টোরিগুলো কালেক্ট করেছি এবং এই মুহূর্তে যারা আমাকে শুনছেন সবাইকে অনেক শুভেচ্ছা। আমি এবার মূল ঘটনাতে চলে যাচ্ছি। আমার ঘটনাটা অ্যাকচুয়ালি আমার বড় আব্বাকে নিয়ে, আমার বাবার নানা। তো উনি ওই সময় উনি ফকির ছিলেন, পীর ফকির যেটা বলে। তো ওনার আয়ত্তে অনেকগুলো জিন ছিল। তো উনি একদিন এক গ্রামে এক পেশেন্ট দেখতে যাচ্ছিলেন। তো যাওয়ার পথে উনি দেখতে পান এক বাড়ি থেকে 4 বউ বের হচ্ছে নদীতে পানি আনার জন্যে। তো 4 বউয়ের মধ্যে একজন বউ আসলে বউ ছিল না। তো ওই বউটা
তো আমার বড় আব্বা খুব কিউরিসিটি নিয়ে তাদেরকে দেখছিলেন, বিকজ উনি বুঝতে পেরেছিলেন যে ওটা আসল বউ না। তো ওই বউটাও বড় আব্বার তাকানো দেখে সে খুবই অস্বস্তি ফিল করে এবং সে ওখানেই একটু চিৎকার চেঁচামেচি করতে থাকে। তারপর পানি না নিয়ে সে বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে এসে সে সবাইকে বলতে থাকে যে রাস্তায় এক লোক আমাদের দিকে তাকাচ্ছিল। তো এটা শুনে বাড়ির লোকজন বলে যে বাড়ির বউদের দিকে তাকাচ্ছে কে সে, চলো ধরে নিয়ে আসি। তো তখনই বাড়ি থেকে কিছু লোক বের হয়ে আমার বড় আব্বাকে নিয়ে আসেন। তো নিয়ে আসার পর আমার বড় আব্বা তাদেরকে বলেন যে আচ্ছা আমি এভাবে তাকাচ্ছিলাম ঠিক আছে, কিন্তু তোমরা কি ঘটনা শুনতে চাও না দেখতে চাও? তো তখন লোকগুলো বলল যে ঠিক আছে, আমরা যদি দেখতে পারি তাহলে আমরা শুনবো কেন। তো বড় আব্বা বললেন যে ঠিক আছে, তোমাদের এই 4 বউয়ের মধ্যে এক বউ আসল বউ না। তো তখন তো সবাই ওনার কথা বিশ্বাস করছিলেন না। তো বড় আব্বা বললেন যে ঠিক আছে, তোমরা বড় একটা কড়াইতে তেল গরম করো। তো সবাই ঠিক আছে বড় কড়াইতে তেল গরম করছে, আর এদিকে ওই বউ ঘরের ভিতর চিৎকার চেঁচামেচি করছে। তো কিছুক্ষণ পর সেই বউকে ধরে আনা হলো। ধরে আনার পর তখন আমার বড় আব্বা জিজ্ঞেস করছেন যে তুই এখানে কেন এসেছিস, আর এদের বউকে তুই কোথায় রেখেছিস? তখন সে বলছে যে এদের বউকে আমি বটগাছে রেখে দিয়েছি। তো বলছে বড় আব্বা বলছেন যে কেন তুই বটগাছে রেখে দিয়েছিস, আর এখানে তুই কিভাবে আসলি? তখন সেই বউ বলছে যে মানে সে তখন ঘটনা বলল যে ওই বউকে যখন বিয়ে করে আনা হয় তখন তো পালকিতে করে বউ আনা হতো। তো যারা বেয়ারা ছিল ওরা পালকিটা রেখে একটা গাছের নিচে রেখে ওরা একটু রেস্ট নিচ্ছিল। তো ওই সময় ওই গাছে ওই জিনটা ছিল। তো সে তখন ওই বউকে নিয়ে গাছের উপরে তুলে এবং সে ওই বউ সেজে পালকিতে বসে যায় এবং সে ওইভাবে এই বাড়িতে প্রবেশ করে। তো তখন বড় আব্বা তো তাকে বললেন যে তুই তো এখানে থাকতে পারবি না, এখন আমি তোকে কোনোভাবেই এখানে রাখতে দিব না। তো তুই যেভাবে হোক ওই বউটা এনে দিবি এবং তুই এখান থেকে চলে যাবি, তা না হলে তোর অনেক ক্ষতি হবে। তো এই কথা বলার পর তো সে মানে অ্যাট লাস্ট রাজি হলো। তারপর সে তখন ওই বউ বলল যে কোথায় আছে, লোকেশন বলল। তখন বউকে উদ্ধার করা হলো এবং দেখা গেল যে দিনের পর দিন তাকে মানে না খাইয়ে রাখার কারণে সে এত অসুস্থ হয়ে গিয়েছিল। তারপর বড় আব্বাই তার চিকিৎসা করে তাকে সুস্থ করেন। রাসেল ভাই, এই ছিল আমার স্টোরি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। অনেক অনেক শুভকামনা রইল। সব সময় এই ইউটিউব চ্যানেলটি সম্পর্কে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করছি আমরা একসাথে অনেকটা পথ হাঁটবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন এবং আমাদের জানাতে ভুলবেন না আজকের এই এপিসোডটি আপনাদের কেমন লেগেছে। আজকের মতো এখানেই টাটা।